আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো এই অ্যাসাইনমেন্টের হিসাব বিজ্ঞান অংশটির দিকে যদি আমরা খেয়াল করি, তো হিসাব বিজ্ঞানে আপনাদের এবার সপ্তম অধ্যায় দিয়েছে, তার মানে খতিয়ানের উপরে আপনাদের নির্ধারিত কাজটি দিয়েছে। তো চলুন প্রিয় বন্ধুরা, আমরা দেখি আমাদের এবার কি কি প্রশ্ন দিয়েছে বা কি কি অ্যাসাইনমেন্টে করতে দিয়েছে। এবার যদি আমরা একটু এই নির্দেশকের দিকে খেয়াল করি, দেখব এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে সর্বমোট। তো আমরা প্রশ্নগুলো একটু পড়ি, আপনারা একটু মিলিয়ে নেবেন। কদাক প্রশ্নে বলেছে খতিয়ানের ধারণা বৈশিষ্ট্য উল্লেখ করে গুরুত্ব ব্যাখ্যা করুন। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? খদাগে বলেছে সহায়ক তথ্য অবলম্বনে নগদান ক্রয় বিক্রয় আসবাবপত্র হিসাব টিসকে প্রস্তুত করে জের বা উদ্ধৃত্ত নির্ণয় করুন। তার মানে এখানে টিসক করতে বসে, এই যে হিসাব খাতগুলো আপনার টিসক করতে বসে। এরপরে গদাগে বসে সহায়ক তথ্য অবলম্বনে দেনাদার পাওনাদার ব্যাংক ও উত্তোলন হিসাব চলমান জেরসকে প্রস্তুত করে জের বা উদ্ধৃত্ত নির্ণয় করুন। তার মানে এখানে চলমান জেরসক করতে বলেছে। এবং ঘদাগে বলেছে নির্ণয়কৃত খতিয়ানের উদ্ধৃত্ত দ্বারা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করো। মানে আমরা যে এইখানে 4টা টিসক আর এখানে যে 4টা চলমান জেরসক, এইখানে এই 8টা যে হিসাব খাত বা এই যে 8টা হিসাবের আমরা খতিয়ান করব, এই খতিয়ানের উদ্ধৃত্তগুলো নিয়ে আমাদের একটা রেওয়ামিল প্রস্তুত করতে হবে। খুবই সহজ বিষয়টা। তো চলুন প্রিয় বন্ধুরা, আমি এক এক করে দেখি। তো কদাগে বলেছে খতিয়ানের ধারণা সহ বৈশিষ্ট্য উল্লেখ করে গুরুত্ব ব্যাখ্যা করুন। এখানে বেশ কিছু বিষয় করতে বলেছে। তো আমরা প্রথমে প্রশ্নের উত্তরের দিকে খেয়াল করি যে দেখি কি কি বলেছে। তো এখানে আমরা প্রথমে লিখেছি খতিয়ানের ধারণা সারিবদ্ধ ও শ্রেণীবদ্ধ বিভিন্ন ধরনের বস্তু সাজিয়ে রাখা হলে সহজেই নির্দিষ্ট বস্তু খুঁজে বের করা ও তার পরিমাণ সম্পর্কেও অবগত হওয়া যায়। লেনদেন প্রাথমিকভাবে জাবেদায় লেখার পর স্থায়ী বা পাকাভাবে খতিয়ানে সারিবদ্ধ ও শ্রেণীবদ্ধভাবে লিখে রাখা হয়। জাবেদা হতে লেনদেনের সামগ্রিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানা সম্ভব নয়। খতিয়ানে একই জাতীয় বা একই শ্রেণীর লেনদেনগুলোকে পৃথক পৃথক শিরোনামে লিপিবদ্ধ করা হয়। খতিয়ান প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর হিসাব, যেমন আমরা কিন্তু জানি প্রিয় বন্ধুরা হিসাব সর্বমোট 5 প্রকার। তো এখানে 5 প্রকার হিসাবই লিখছে। তো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয় ইত্যাদি হিসাব সংরক্ষণ করা হয়। এই সকল হিসাবসমূহকে এক কথায় খতিয়ান বলা হয়। তো চলুন প্রিয় বন্ধুরা, আমরা খতিয়ানের ধারণা সম্পর্কে কিন্তু জেনে গেছি। তো আমরা যদি 4 পেতে চাই, সম্পূর্ণ অতি উত্তম, মানে 4-এ 4 পেতে চাই, তো এখানে ধারণা এবং বৈশিষ্ট্যও লিখতে হবে। কি লিখতে হবে প্রিয় বন্ধুরা? বৈশিষ্ট্য। তো আমরা অপর পৃষ্ঠায় চলে যাই। তো এখানে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য লিখে রেখেছি। তো আপনারা এগুলো যদি একটু খেয়াল করেন দেখবেন নিচে খতিয়ানের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেওয়া হলো। দেখেন এখানে 1 নাম্বার যে বৈশিষ্ট্যটা খতিয়ানের, সেটা লিখেছি আমরা প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয়। আমরা সবাই জানি আমরা যে খতিয়ানই করি না কেন, সে প্রত্যেকটা খতিয়ানের কিন্তু আমরা একটা উপরে কি দেই? শিরোনাম দেই। 2 নাম্বারে বলেছে খতিয়ানের সংক্ষিপ্ত হিসাব প্রস্তুতে টিসক বা চলমান জেরসক অনুসরণ করা হয়। ঠিক আছে প্রিয় বন্ধুরা? মানে 2 ভাবে খতিয়ান করা হয়, এটা আর কি বলছে। 3 নাম্বারে বলেছে প্রতিটি হিসাবের পৃথক পৃথক জের নির্ণয় করা হয়, যেমন নগদান হিসাব, দেনাদার হিসাব বা বেতন হিসাব, বিক্রয় হিসাব, প্রতিটা হিসাবের আলাদা আলাদা জের নির্ণয় করা হয়। 4 দাগে বলেছে খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক বহিস্বরূপ কাজ করে। খতিয়ানে লিপিবদ্ধের সময় জাবেদা পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয়। 5 নাম্বার যে বৈশিষ্ট্যটা, সেটা হলো খতিয়ান হতে প্রাপ্ত উদ্ধৃত্ত সংরক্ষিত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ে সহায়তা করে। আমাদের প্রশ্নের এই ঘদাগে কিন্তু এই গাণিতিক শুদ্ধতাই যাচাই করতে বসে, যেটা খতিয়ানের একটা কি বৈশিষ্ট্য। এরপরে 6 নাম্বারে আমরা বলেছি খতিয়ানের উদ্ধৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করা হয়। তার মানে এই রেওয়ামিল প্রস্তুত করেই কি করা হয়? গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? আচ্ছা, এরপরে আমরা যদি চলে যাই তো দেখব যে খতিয়ানের গুরুত্ব সম্পর্কে বলা আছে। তো এখানে কিন্তু খতিয়ানের গুরুত্ব সম্পর্কেও লিখতে বলেছে, এই যে উল্লেখ করে গুরুত্ব ব্যাখ্যা করুন। তো আমরা এবার এখানে কিছু গুরুত্ব লিখেছি। দেখেন খতিয়ানের গুরুত্ব,
লেনদেনসমূহ সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয় বিধায় হিসাব তথ্য ব্যবহারকারীগণ সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য খতিয়ান হতে পেতে পারে। খতিয়ান হতে ব্যবসায়ের মোট আয়, মোট ব্যয়, মোট সম্পদ, মোট দায়ের পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। রেওয়ামিল প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উদ্ধৃত খতিয়ান হতে সংগ্রহ করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। খতিয়ানের গুরুত্ব ও উপকারিতা প্রকাশের জন্য একটি কথাই প্রচলিত রয়েছে। সে কথাটা কি? খতিয়ান হিসাবের সকল বইয়ের রাজা। মানে কি? খতিয়ানকে সকল বইয়ের কি বলা হয়? রাজা বলা হয়। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? তাহলে আমাদের কিন্তু এক দাগের উত্তর শেষ। এবার আমাদের খ দাগে বলেছে সহায়ক তথ্য। সহায়ক তথ্য মানে এই যে এই পাশে দেখেন সহায়ক তথ্য দেওয়া আছে। সহায়ক তথ্যটা আমরা পড়ব। তো এই সহায়ক তথ্য দিয়ে আমাদের কি করতে বলছে? টিসক করতে বলছে। কি কি হিসাবের? ক্রয় হিসাবের, নগদান হিসাবের, বিক্রয় হিসাব ও আসবাবপত্র হিসাব। এই চারটা হিসাবের কি করতে বলছে? খতিয়ান মানে টিসকে দেখাতে বলেছে। তো প্রিয় বন্ধুরা, আমরা এর আগে যে কাজটা করে নিব সেটা হলো, আমরা জানি যেটাই আপনি করেন না কেন, টিসক করেন বা চলমান দেড়শক করেন, আপনার আগে সঠিক জাবেদাটা পারতে হবে। যে খতিয়ানই আপনি করেন না কেন নির্ভুলভাবে আপনার কি পারতে হবে? জাবেদা পারতে হবে। এই যে প্রিয় বন্ধুরা, এই যে নির্ভুল 100% নির্ভুল জাবেদা এখানে আমরা লিখে দিয়েছি। তো আপনার এই জাবেদাগুলো আগে একটু রাফে, এটা আলাদা, এটা অ্যাসাইনমেন্টের সঙ্গে আপনারা যুক্ত করবেন না, এটা আপনাদের বোঝানোর জন্য আমি লিখে রাখছি। তো আমি আগে জাবেদাগুলো আপনাদের এখানে বলে দিচ্ছি। তো 1 নাম্বার জাবেদায় বলেছিল ধারে পণ্য ক্রয় 45,000 টাকা। তো আমরা ধারে পণ্য ক্রয় করলে জাবেদা দেই ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। 45,000 সমপরিমাণ টাকা। এবার 8 তারিখে বলেছে পণ্য বিক্রয় 50,000 টাকা, যার 60% চেকে এবং 40% নগদে। তার মানে 60% আপনার ব্যাংকে বৃদ্ধি পাবে এবং 40% নগদে বৃদ্ধি পাবে। তো এই জন্য আমরা ব্যাংক হিসাব ডেবিট লিখছি, নগদান হিসাব ডেবিট লিখছি এবং বিক্রয় হিসাব কি লিখছি? ক্রেডিট লিখছি। এই 50,000-এর 60% করলে হয়েছে হচ্ছে 30,000। এই 30,000 হচ্ছে চেকের মাধ্যমে যেহেতু পাইছি সেহেতু ব্যাংক হিসাবে 30,000 লিখবো। এবং যেহেতু বাকি 40% তাহলে কিসে পাইছি? নগদে পাইছি। তো এই 50,000-এর 40% করলে কত? এই 20,000 টাকাই বের হয়। তো এই 20,000 টাকা হচ্ছে নগদান হিসাব। এই দুইটা যোগ দিলে 30 আর 20 যোগ দিলে সেই 50,000-ই কিন্তু হয়। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? তো এটা গেল 8 নাম্বার। এবার মে 13 তারিখে কি বলেছে? ব্যবসায়ের জন্য চেক দ্বারা আলমারি ক্রয় 25,000 টাকা। আমরা সবাই জানি আলমারি একটি আসবাবপত্র। কাঠের তৈরি জিনিসকে আমরা কি বলি? আসবাবপত্র হিসাব বলি। সো এই জন্য এখানে লিখছে আসবাবপত্র হিসাব ডেবিট। যেহেতু চেকের মাধ্যমে ক্রয় করছি সেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা? 25,000 টাকা। 25,000 টাকা। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এরপরে 15 তারিখে বলেছে মে 15 মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,200 টাকা। পণ্য উত্তোলন করলে আমরা কি লিখি? 15 তারিখ উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। পণ্য হিসাব কেন লিখলাম না? কারণ হিসাব বিজ্ঞানে পণ্য নামে কোনো হিসাব হয় না, হয় হচ্ছে কি হিসাব? ক্রয় হিসাব। তো এই জন্য আমরা লিখছি উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 5,200 টাকা। 5,200 টাকা। এবার 18 তারিখ কি বলছে? মে 18 দেনাদার হতে প্রাপ্তি 4,000 টাকা। তো দেনাদারের কাছ থেকে আমরা কি পাইছি? নগদ টাকা পাইছি। এই জন্য নগদান হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব কি? ক্রেডিট। এখানে দেনাদর লিখে ফেলছি, আপনারা ঠিক করে লিখবেন দেনাদার হিসাব ক্রেডিট 4,000 টাকা। এবং 30 তারিখে বলেছে পাওনাদারকে পরিশোধ 8,500 টাকা। তাহলে পাওনাদারকে পরিশোধ করলে টাকা আসছে নাকি চলে গেছে? টাকা চলে গেছে। এজন্য আমরা এখানে পাওনাদার হিসাব ডেবিট লিখব এবং নগদান হিসাব ক্রেডিট লিখব, কারণ আমাদের নগদ টাকা চলে গেছে। আমরা জানি সম্পদ হ্রাস পাইলে কি হয়? ক্রেডিট হয়। এজন্য নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 8,500 টাকা। 8,500 টাকা। তো এই নির্ভুল জাবেদাটা যদি আমাদের কাছে থাকে প্রিয় বন্ধুরা, এটা কিন্তু জাস্ট একটা রাফ করছি আমরা, এটা জাস্ট একটা রাফ, এটা আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টের সঙ্গে যুক্ত করবেন না। এই রাফটা দিয়ে আপনি খুব সহজে কি করতে পারবেন? যে কোনো খতিয়ান করতে পারবেন। তো আমরা খতিয়ানে এখানে নগদান হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব, এই 4টা হিসাবের জন্য 4টা কি টানবো? টিসক টেনে ফেলি আগে। তো এখানে আপনারা যদি একটু খেয়াল করেন প্রিয় বন্ধুরা, একটু এখানে দেখেন, আমরা কিন্তু এখানে খদাগের আনসার করেছি। খদাক লিখে এখানে লিখছি টিসক। ওই যে 4টা হিসাব আমাদের করতে বসে, ক্রয় হিসাব, নগদান হিসাব, ক্রয় হিসাব এবং এই পাশে আরও আছে, এই পাশে আমরা লিখেছি বিক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব। ওই 4টা হিসাবে আমরা টিসকে টেনেছি। তো এবার আমরা যদি একটু বুঝাই দিই আপনাদের, তো দেখেন প্রথমটা নগদান হিসাব। তো আমরা এর ভিতরে খুঁজবো যে কোথায় কোথায় নগদান হিসাব আছে। তো দেখেন আমরা দেখতে পারতেছি এই যে একটা নগদান হিসাব আছে, আর কোথায় আছে? আর এই যে একটা নগদান হিসাব আছে।
আর এই একটা নগদান হিসাবে আছে, এই তিনটা কিন্তু নগদান হিসাব আছে। তো আমরা যদি এইটার দিকে একটু খেয়াল করি, মে 8 তারিখে নগদান হিসাবটা কিসে আছে? ডেবিটে আছে। তো এজন্য আমরা কিন্তু এই যে নগদান হিসাবের ঘরে ডেবিটের এখানে কয় টাকা লিখছি, দেখেন এখানে কয় হাজার টাকা, 20,000 টাকা। আমরা কিন্তু ডেবিটে এখানে কয় হাজার টাকা লিখছি, 20,000 টাকা। এবং আমরা নাম সবসময় কোনটা লিখি? বিপরীত নাম। তাহলে দেখেন নগদান হিসাব ডেবিটে আছে, তাহলে ডেবিটের বিপরীত কি? ক্রেডিট না? তাহলে ক্রেডিটে কি আছে? বিক্রয় হিসাব। তাহলে আমরা এই বিপরীত নামটা লিখবো, ডেবিটের বিপরীত যেটা থাকবে সেইটা, ঠিক আছে? তো সেটা আমরা কি লিখবো? বিক্রয় হিসাব। তো এই জন্য আমরা লিখছি কিন্তু বিক্রয় হিসাব, কিন্তু টাকা 20,000 টাকা কোন পাশে নিছি? ডেবিট পাশে। এরপরে নগদান হিসাব আর কোথায় আছে প্রিয় বন্ধুরা? এই যে নগদান হিসাব আছে ডেবিটে, কত টাকা? 4,000 টাকা। তো এই জন্য আমরা 4,000 টাকা কিন্তু এই দেখেন এই ডেবিট পাশেই 4,000 টাকা লিখছি। এবং আমরা নাম কোনটা লিখবো? বিপরীত নামটা। তো এখানে দেখেন নগদান হিসাব ডেবিটে আছে, তো ডেবিটের বিপরীত নাম কি আছে? দেনাদার হিসাব। সো এখানে কিন্তু আমরা সেই প্রাপ্য হিসাব আর দেনাদার হিসাব কি একই। ওই দেনাদার হিসাবের আধুনিক নাম কি? প্রাপ্য হিসাব। কিন্তু ওই এখানে আপনি দেনাদার হিসাব লিখলেও চলবে, একই কথা। আর প্রাপ্য হিসাব লিখলেও হবে। তো সেই প্রাপ্য হিসাব বিপরীত নামটা লিখছি 18 তারিখ। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এরপরে দেখেন এবার নগদান হিসাব কোথায় আছে? ক্রেডিটে আছে। তো 8,500 টাকা। তো 8,500 টাকা দেখেন আমরা কিন্তু ক্রেডিট লিখছি এবং নাম লিখছি আমরা তার বিপরীত নাম। এই যে নগদানের বিপরীত কি আছে? পাওনাদার হিসাব। ডেবিটে কোনটা আছে? পাওনাদার হিসাব। তো এখানে কিন্তু আমরা প্রদেয় হিসাব, আপনি চাইলে পাওনাদার হিসাব লিখলেও হবেন, দুইটাই রাইট। তো আমরা এখানে প্রদেয় হিসাব লিখছি 8,500 টাকা। এবার আমরা কি করি? যে অংশ বেশি থাকে সেই অংশটা আমরা আগে যোগ দিই। তো এই দুই পাশ যোগ দিয়ে এই পাশটা যোগ দিয়ে হয়েছে কত? 20,000 আর 4,000, 24,000। তো এই 24,000 এই পাশটা যোগ দিলে কিন্তু 24,000 হয় না, কিন্তু তারপরও আমাদের এই 24,000কে এই পাশে নিয়ে যেতে হবে। কেন? কেননা আমাদের হিসাব বিজ্ঞানে ডেবিট ক্রেডিট কি করতে হয়? এই ডেবিট পাশ ক্রেডিট পাশ সবসময় সমান করতে হয়। এজন্য এই 24,000কে আমরা এই পাশে নিয়ে যাব এবং এই 24,000 থেকে 8,500 বিয়োগ করলে আমরা পাবো 15,500। এটাকে আমরা লিখবো মে 30 ব্যালেন্স সিডি। তো এই ব্যালেন্স যেটা সিডি মে 30 তারিখ কেন দিলাম? কেননা আমরা যখন এই মে মাসের হিসাবটা করতেছি, তো এই ব্যালেন্স সিডি মানে হচ্ছে হলো মাস শেষে কয় টাকা উদ্ধৃত্ত আপনার কাছে রয়েছে। তো এই উদ্ধৃত্তটা আপনি তো মাস শেষে যে হিসাব করছেন, এই জন্য আমরা এখানে যে মাসের অঙ্ক মে মাস, সেই মাসের শেষ তারিখ দেবো। আমরা জানি মে মাস 30 তারিখে হয়, এজন্য আমরা মে 30 দিছি। এবং এই ব্যালেন্স সিডিটাই কি হবে? পরবর্তী মাসে ব্যালেন্স বিডি হয়ে যাবে। তো এই জন্য পরবর্তী মাসে আমরা এখানে লিখছি জুন 1। মেয়ের পরে কি? জুন মাস। তো জুন মাসের 1 তারিখ এই ব্যালেন্স সিডির জায়গায় আমরা লিখছি ব্যালেন্স বিডি এবং এই 15,500 টাকায় আমরা এখানে লিখে দিছি 15,500 টাকা। প্রথমটা তো তাই একটু ভালো মতন ব্যাখ্যা করে দিলাম। এই আর এখানে যদি একটু খেয়াল করেন প্রিয় বন্ধুরা, সিডি মানে ক্যারিড ডাউন, বিডি মানে ব্রড ডাউন। ক্যারিড ডাউন মানে কি? নিচে নিত। আর ব্রড ডাউন মানে কি? উপর থেকে আনিত। তো উপর থেকে আনিত মানে কি? এই 15,500 কিন্তু এইখান থেকে এইখানে আসছে। আর এই 15,500 সিডি মানে কি? ক্যারিড ডাউন মানে কি? ডাউন মানে কি? নিচে যাবে। তো এই 15,500 কিন্তু নিচে আসছে, এখানে নিচে আসছে, কিন্তু বিপরীত পাশে নিচে আসছে। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? 15,500। এইটা হচ্ছে আমাদের নগদান হিসাব। এরপরে কিন্তু আমাদের বাকি যে হিসাবগুলো করতে বলেছিল প্রিয় বন্ধুরা, ক্রয় হিসাব। এই জাবেদাটা আপনারা দেখে দেখে আপনারা ক্রয় হিসাব করে ফেলবেন। দেখেন ক্রয় হিসাব কোথায় কোথায় আছে। এই যে ক্রয় হিসাব আছে, আর কোথায় ক্রয় হিসাব আছে? আর এইখানে ক্রয় হিসাব আছে, আর কিন্তু কোথাও ক্রয় হিসাব নেই। তো এখানটাতে আমরা এই যে দেখেন প্রিয় বন্ধুরা লিখে রেখেছি ক্রয় হিসাব, লিখে ওই যে আমরা বসাই দিছি, এই সেম একই নিয়মে আমরা প্রতিটা করছি। এটা হচ্ছে ক্রয় হিসাবের ব্যালেন্স সিডি হচ্ছে 39,800 এবং ব্যালেন্স বিডি হচ্ছে 39,800। এই সিডিটাই ব্যালেন্স বিডি হয়ে গেছে পরবর্তী মাসে। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এই গেল নগদান হিসাব আর ক্রয় হিসাব। এরপরে আছে হচ্ছে বিক্রয় হিসাব। তো আমাদের এই জাবেদার ভিতর যদি আমরা দেখি বিক্রয় হিসাব কোথায় আছে, এই যে বিক্রয় হিসাব আছে। আর কোথায় বিক্রয় হিসাব আছে? আর কোথাও কিন্তু বিক্রয় হিসাব নাই, মানে একটাই বিক্রয় হিসাব। তো এর জন্য আমরা দেখেন এখানে নিচেও কিন্তু এইখানে একটা বোঝার ব্যাপার আছে প্রিয় বন্ধুরা। দেখেন বিক্রয় হিসাব, তো বিক্রয় হিসাব কত টাকা? 50,000 টাকা। এই যে এই জিনিসটা আপনি একটু বুঝেন, বিক্রয় হিসাব 50,000 টাকা। তো দেখেন আমরা এখানে 50,000 টাকা কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। তো আমরা এই টাকাটাই 50,000 টাকা কোন দিকে নিতে হবে? ক্রেডিট দিকে নিতে হবে। দেখেন আমরা কিন্তু ক্রেডিট দিকেই নিছি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের নাম লিখতে হয় কোনটা? বিপরীত নাম না? তো এখানে বিক্রয় হিসাব একটা, কিন্তু ডেবিট আছে কিন্তু দুইটা। সেই দুইটা কি? ব্যাংক হিসাব, নগদান হিসাব। এখন আপনি এই বিক্রয় হিসাবের বিপরীত নাম দুটোই তো লিখবেন। তো এখন বিপরীত নাম তো দুইটা আছে, এখন একটা থাকলে না আপনি একটাই লিখতেন। এখন যেহেতু দুইটা আছে সেহেতু আপনার দুইটাই লিখতে হবে। তো এখানে আমরা বিপরীত নাম ব্যাংক হিসাব, নগদান হিসাব, এই দুইটাই এখানে লিখছি, ব্যাংক হিসাব, নগদান হিসাব। এবং আমরা কি করছি? এই যে টাকাটা, এদের যে টাকাটা 30,000 আর 20,000, এই টাকা দুইটা এখানে লিখছি। আর এ দুটো লেখা মানেই কি? 30 আর 20,000 যোগ দিলে কি হয়? সেই 50,000ই হয় না? ক্লিয়ার প্রিয় বন্ধুরা? আমি জিনিসটা বুঝাইতে পারছি? এই জাস্ট আমরা বিপরীত দুইটা নামই লিখবো, যেহেতু বিপরীত নাম লিখতে হয়, দুইটা নাম আছে, দুইটা নামই আমরা লিখে দেব। এই এবার আমরা এই দেখেন এই 30 আর 50, 20 যোগ করলে হয় 50,000।
এই 50,000 আমরা এই পাশে কান ধরে নিয়ে আসছি, 50,000 থেকে এই পাশে তো কিছুই নাই, তো বিয়োগ দিলে কি হবে, 50,000ই বের হবে। ওই 50,000-এর নাম ব্যালেন্স সিডি, মে মাসের 30 তারিখ, এবং এই ব্যালেন্স সিডিটাই কি হবে, ব্যালেন্স বিডি 50,000 টাকা। এটা হচ্ছে গেল আপনাদের বিক্রয় হিসাব। এরপর আছে আসবাবপত্র হিসাব। তো আমরা যদি একটু জাবেদার দিকে খেয়াল করি, এখানে আসবাবপত্র হিসাব কোথায় আছে, সম্ভবত এক জায়গায় থাকতে পারে, এই একটা জায়গায় আছে জাবেদার ভিতরে একটা জায়গায় আসবাবপত্র হিসাব, আর কোথাও নেই। তো একটাই 25,500 টাকা কোন দিকে যাবে, ডেবিট দিকে যাবে। এই দেখেন 25,500 না, সরি 25,000 টাকা, 25,000 টাকা কোন দিকে যাবে, ডেবিট দিকে যাবে। এই যে আমরা 25,000 টাকা লিখছি, এবং নাম লিখবো কোন না, কি নাম, বিপরীত নাম। তাহলে আসবাবপত্রের বিপরীত কি আছে, ব্যাংক হিসাব, ক্রেডিটে। তো এই জন্য আমরা এখানে লিখছি দেখেন ব্যাংক হিসাব, এবং বাকি ওই এইভাবেই আমরা ক্যালকুলেশন করছি। 25,000 এখানে, 25,000 এই পাশে বসাইছি, এটা বিয়োগ দিয়ে, মানে এখানে তো 0 0, তো 25,000 থেকে 0 0 বিয়োগ দিলে 25,000ই হয়। ওই 25,000 ব্যালেন্স সিডি, ওইটাই হয়ে গেছে ব্যালেন্স বিডি। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এইটা হচ্ছে গেলে আমাদের খ দাগ প্রশ্নের উত্তর আমরা কমপ্লিট করলাম। এবার গ দাগে কি বলেছে, সহায়ক তথ্যের ভিত্তিতে, মানে এই তথ্যটার ভিত্তিতেই আমাদের কি করতে বলছে, এবার দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, ব্যাংক হিসাব, উত্তোলন হিসাব, এই 4টা হিসাব চলমান জের ছকে, মানে আধুনিক পদ্ধতিতে দেখাতে বলছে। আর টি ছককে বলা হয় হলো কেবলমাত্র আমরা এই যে যেটা করলাম এটাকে বলা হয় সনাতন পদ্ধতি। ঠিক আছে প্রিয় বন্ধুরা? আচ্ছা, এবার আমরা এখানে আসি গ দাগে। তো গ দাগে ওই যে 4টা হিসাব করতে বলছে, 4টা হিসাবের জন্য দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, এবং এই পাশে যদি একটু খেয়াল করি এখানে আমরা লিখেছি ব্যাংক হিসাব, উত্তোলন হিসাব। এই জাবেদা দেখে আমরা করব। আমি প্রথমটা অনেক সুন্দর করে বুঝাই দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন প্রিয় বন্ধুরা। তো দেখেন এইখানটাতে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের জাবেদার দিকে চলে যাই। প্রথমে আমরা কি করতেছি, দেনাদার হিসাব। সো এখন আমরা অঙ্কের ভিতরে খুঁজবো যে কোথায় দেনাদার আছে। তো এখানটাতে যদি আমরা দেখি যে এখানে কিন্তু এই একটা জায়গায় দেনাদার আছে, আর কিন্তু কোথাও দেনাদার নেই। তো এই দেনাদার হিসাবটা ডেবিটে আছে নাকি ক্রেডিটে আছে, ক্রেডিটে আছে। কত টাকা, 4,000 টাকা। তো আমরা এই টাকাটাও প্রথমে এখানে ক্রেডিট সাইডে নেব। দেখেন ডেবিট ক্রেডিট, আমরা কিন্তু ক্রেডিট পাশে নিছি। আর প্রথমটা যদি ক্রেডিটে বসে তাহলে জেরের ঘরেও এটা কোন দিকে বসবে, ক্রেডিট দিকেই বসবে, এবং নামটা আমার এখানে বিবরণের ঘরে সবসময় বিপরীত নামই হবে। তো এখানে দেনাদারের বিপরীত নাম কি ছিল, নগদান হিসাব। তো এখানে আমরা এর জন্য নগদান হিসাব লিখছি। যে তারিখ মে 18, সেই মে 18 তারিখ লিখছি 2020 সাল। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? আর কোনো দেনাদার হিসাব নেই, তো আমরা এখানে এজন্য এই পর্যন্তই রেখে দেব। আর চলমান জের ছকে কোনো ব্যালেন্স বিডি সিডি বের করার কি কোনো ঝামেলা নেই। এরপরে তারপরে বলেছিল পাওনাদার হিসাব। তো পাওনাদার হিসাবও আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় পাওনাদার আছে। এই যে একটা পাওনাদার হিসাব আছে, আর এবং আমি যদি দেখি এই যে একটা পাওনাদার হিসাব আছে, এই পাওনাদার হিসাবটা আছে কিসে, 45,000 টাকা ক্রেডিটে। তো দেখেন এই জন্য আমরা 45,000 টাকা ক্রেডিটে নিছি। এইটা প্রথম এন্ট্রি যেহেতু ক্রেডিটে, সেহেতু এটাও কিসে বসবে, ক্রেডিটে। এবং পরে এবং নাম আমরা বিপরীত নাম লিখছি। দেখেন পাওনাদারের বিপরীত নাম কি, ক্রয় হিসাব। তো এখানে আমরা কিন্তু ক্রয় হিসাব লিখছি মে 5। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এরপরে পাওনাদার হিসাব আর কোথায় ছিল, এই যে একদম শেষের তারিখে মে 30। পাওনাদার হিসাব এবার কিসে আছে, ডেবিটে 8,500। তো এবার দেখেন এই 8,500 আমরা ডেবিটে লিখছি, এবং নাম তার বিপরীত নাম, বিপরীত নাম কি ছিল, নগদান হিসাব, আমরা লিখছি নগদান হিসাব। এবার দেখেন প্রিয় বন্ধুরা, আপনারা সবাই মাথায় রাখবেন ডেবিট ক্রেডিটে সবসময় বিয়োগ হবে। ডেবিট ক্রেডিটে কি হবে, বিয়োগ হবে। যেমন এই 8,500 কিসে আসছে, ডেবিটে, আর এই আপনার জেডটা কিসে ছিল, ক্রেডিটে। তাহলে ডেবিট ক্রেডিটে বা ক্রেডিট ডেবিটে কি হবে, সবসময় বিয়োগ হবে। আর ডেবিট ডেবিট যোগ ক্রেডিট ক্রেডিটও কি হবে, যোগ হবে। যেহেতু এখানে ডেবিট ক্রেডিট হয়ে গেছে সেহেতু বিয়োগ হবে। তো এই 45,000 থেকে 8,500 বিয়োগ করলে হয় হচ্ছে 36,500। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এরপরে আর কি কি হিসাব করতে বলেছে আমরা যদি একটু খেয়াল করি, তো এখানে আছে ব্যাংক হিসাব, আর এখানে আছে উত্তোলন হিসাব। এই যে হচ্ছে গেল আপনাদের জাবেদা, নির্ভুল জাবেদা। এই জাবেদা থেকে আপনারা ব্যাংক হিসাব কোথায় কোথায় আছে এবং এই উত্তোলন হিসাব কোথায় কোথায় আছে সেটা দেখে দেখে আপনারা করবেন। এটা হচ্ছে গেল আপনাদের সলিউশন, ব্যাংক হিসাব এবং উত্তোলন হিসাবের চলমান জের ছক। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? আচ্ছা, এরপরে আমাদের চলমান জের ছক হয়ে গেল ইনশাআল্লাহ। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের যে প্রশ্নটা ছিল সেটা ছিল কি, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এই যে একদম সবার শেষে ছিল। এই যে প্রিয় বন্ধুরা আপনারা দেখেন ঘ দাগে ছিল কি ছিল, যে নির্ণয়কৃত খতিয়ানের উদ্দীপ্ত দ্বারা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করো। তাহলে হিসাবের গাণিতিক শুদ্ধতা মানেই কি আমরা কি জানি, যে খতিয়ান রেওয়া মিল করতে বলেছে। তো এখানে একটা রেওয়া মিলের আমরা ছক টানছি। এবং দেখেন প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ যে খতিয়ানগুলো করেছি, এই যে খ দাগ আর গ দাগে যে হিসাবগুলো, সেই হিসাবগুলো আমরা লিখব। যেমন প্রথমে কি ছিল, নগদান হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব। এরপরে কি ছিল, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, ব্যাংক হিসাব, উত্তোলন হিসাব। এই 8টা হিসাবই দেখেন আমরা সিরিয়ালি কিন্তু লিখছি ক্রমিক নং দিয়ে। এই 8টা হিসাব, যে 8টা হিসাবের আমরা 4টা করছি টি ছক এবং 4টা করছি চলমান জের ছক, এই 8টা হিসাব লিখছি। এবং এবার আপনাদের যে কাজটা করতে হবে প্রিয় বন্ধুরা, এবার একটু একদম সেই প্রথমে চলে যেতে হবে।
প্রথমে যে যে কাজটা করতে হবে, এই যে আপনারা যদি একটু দেখেন প্রিয় বন্ধুরা, জাস্ট এ মিনিট, এই যে দেখেন প্রিয় বন্ধুরা, এই যে আমি আপনার দেখাই দিলে বুঝতে পারবেন। তো টিসকের দিকে যদি খেয়াল করেন, আমরা নগদান হিসাব, এই নগদান হিসাবটাই আমরা এখানে লিখছি। এখন এই নগদান হিসাবের দেখেন আমাদের যে ব্যালেন্স বিডিটা একদম সবার শেষে যেটা বের হয় 15,500, এটা কোন দিকে বের হয়েছে? ডেবিট দিকে বের হয়েছে না? তো ডেবিট দিকে যেহেতু এই ব্যালেন্স বিডিটা বের হয়েছে, সো এই টাকাটা আমাদের, এই নগদান হিসাবের টাকাটা আমরা ডেবিট দিকে নেব। তো এই দেখেন নগদান হিসাবের টাকাটা আমরা এই যে ডেবিট দিকে নিছি। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এরপরে যদি দেখেন ক্রয় হিসাব, কি হিসাব ছিল? ক্রয় হিসাব। ক্রয় হিসাবেরও ব্যালেন্স বিডি কোন দিকে বের হয়েছে? এই যে ডেবিট দিকে বের হয়েছে। কত টাকা? 39,800 টাকা। তো দেখেন আমরা কিন্তু ক্রয় হিসাব লিখে 39,800 টাকাই লিখছি। এরকমভাবে ধারাবাহিকভাবে আপনারা প্রতিটাই লিখবেন প্রিয় বন্ধুরা। কিন্তু এইখানটাতে একটা জিনিস একটু ঝামেলা আছে, যে দেনাদার হিসাব, এটা হচ্ছে হলো ক্রেডিট উদ্ধৃত্ত। কি উদ্ধৃত্ত? ক্রেডিট উদ্ধৃত্ত, ক্রেডিট উদ্ধৃত্ত। এইটা নিয়ে আপনাদের একটু ঝামেলা হতে পারে প্রিয় বন্ধুরা, তারপর আমি আপনাদের বুঝাই দিচ্ছি। এই যে দেখেন সবগুলো এভাবে আপনারা ধারাবাহিকভাবে দেখে দেখে আপনারা লিখবেন। তো এই যে দেখেন দেনাদারে আমাদের যে ব্যালেন্সটা বের হয়েছে, সেই ব্যালেন্সটা কি? দেখেন এই যে জের, এই জেরের এখানে খেয়াল করব, জের এইটা কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। তো দেনাদার কিন্তু ইউজুয়ালি ডেবিট দিকে যায়, আমরা সবাই জানি দেনাদার একটা সম্পদ, এবং সম্পদ সবসময় রেওয়া মিলে কোন দিকে যায়? ডেবিট দিকে যায়। কিন্তু আমাদের জেরটা কোন দিকে আসছে? ক্রেডিট দিকে আসছে না? এজন্য এই 4,000 টাকা আমাদের দেনাদার লিখে, এটা ক্রেডিট উদ্ধৃত্ত লিখে 4,000 টাকা ক্রেডিট পাশে দেখাতে হবে। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এরপরে দেনাদারের পরে কি ছিল? পাওনাদার হিসাব। পাওনাদার হিসাবের জের কত? 36,500 টাকা। এই 36,500 টাকা চলমান জের সঙ্গে কোন দিকে আসছে? ক্রেডিট দিকে আসছে। সো এর জন্য আমরা এই পাওনাদার হিসাব লিখে, এই যে পাওনাদার হিসাব লিখে 36,500 টাকা, এই যে এই 36,500 টাকা আমরা এইখানে লিখে দেবো। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এইটা হচ্ছে গেল আমাদের কি, আমাদের চলমান জের শকের জের, আমরা এই সবার শেষেরটা খালি বসাই দিব। আর টি শকের ক্ষেত্রে ব্যালেন্স সবার শেষে যে বিডিটা বের হয়, ব্রড ডাউন যেটা বের হয় একদম সবার শেষে, ওইটা নিব। তো এবার আমরা এই ক্রেডিট সাইড এবং ডেবিট সাইড যোগ দিলে আসবে 90,500। আপনাদের উত্তরও যদি 90,500 আসে, তার মানে আপনাদের অঙ্ক সঠিক হয়েছে। আশা করি প্রিয় বন্ধুরা আমি আপনাদের 100% বুঝাতে পেরেছি অষ্টম সপ্তাহের হিসাব বিজ্ঞান, মানে এসএসসি হিসাব বিজ্ঞানের যে সলিউশনটা সেইটা। তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।